এসএসসি 27 এবং 28 ব্যাচের যারা আছো তাদেরকে আজকে রসায়ন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে যাদের পরীক্ষা মানে 27 ব্যাচের যারা আছো তাদের প্রি টেস্ট অতি দ্রুত মানে সামনাসামনি চলে এসেছে, আর বেশি দূর হয়তো নেই। আর নিউ 9 অর্থাৎ এসএসসি 28 ব্যাচের যারা আছো তাদের জন্য আজকের ভিডিওটি। ক্লাস বেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে এতটুক এনশিওর করছি যে আজকের ক্লাসটা যদি তুমি শেষ করতে পারো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, তুমি কোনোভাবেই লা শাতেলিয়ারের নীতি থেকে যেইভাবেই প্রশ্ন আসুক তোমাকে আটকাতে পারবে না। আমি তোমাকে আরও কথা দিচ্ছি যে ভিডিওটা শেষ করার পরে তোমার কোনো সময় নষ্ট হবে না। বাংলাদেশের সকল শিক্ষকদের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম এবং সবার উপর শান্তি বর্ষিত হোক। চলো আমরা ক্লাসে প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেই টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায় যেটার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এটার নাম হচ্ছে আমরা লা শাতেলিয়ারের নীতি। এই টপিকটা নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা শুরু করি সে লা শাতেলিয়ারের নীতি। আচ্ছা দেখো, বিষয়টা আগে বোঝার চেষ্টা করো, একটু মনোযোগ দাও, ইয়ারফোনটা একটু ঠিকভাবে গুজে নাও, কানের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে বসো, তাহলে আশা করছি এই টপিক থেকে তোমার আর কোনো প্রবলেম থাকবে না না না। ওকে, চলো। লা শাতেলিয়ারের নীতির বেসিক কনসেপ্টটা আগে আসলে কি আগে ওইটা বুঝো। লা শাতেলিয়ারের নীতি, ঠিক আছে? এইটার বেসিক কনসেপ্টটা আগে তোমাকে বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীরা। লা শাতেলিয়ারের নীতি বেসিকলি তোমার তিনটা জিনিসের উপর বা তিনটা নিয়ামকের উপর ডিপেন্ডস করে, ঠিক আছে? একটা হচ্ছে তাপমাত্রা, তারপরে আরেকটা হচ্ছে চাপ, আরেকটা হচ্ছে ঘনমাত্রা। আরেকটা হচ্ছে ঘনমাত্রা। এই তিনটা বিষয় সবসময় লা শাতেলিয়ারের নীতিকে প্রেজেন্ট করে, ঠিক আছে? আগে বুঝো বিষয়টা কি। তুমি একটা জিনিস খেয়াল করো, যদি এইখান থেকে যদি এমসিকিউ আসে, আগে বিষয়টা বুঝো, এইখান থেকে যদি এমসিকিউ আসে তাহলে কি টাইপের এমসিকিউ দিতে পারে, মানে এই জায়গাটা থেকে তোমাকে পরীক্ষায় দিতে পারে যে নিচের কোনটি লা শাতেলিয়ারের নীতির পরিবর্তনের নিয়ামক, ঠিক আছে? ধরো দেখো, এখানে কিন্তু তাপমাত্রা আছে, খেয়াল রাখো, নট তাপ, রাইট? ওকে, এখানে কি? এখানে হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে? ওকে, আর এইখানে দেখো চাপ আছে, নট চাপমাত্রা, এখানে কি আছে? চাপ, ঠিক আছে? নট কি? চাপ মাত্রা, রাইট? ওকে, এই দুইটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। দেখো, দুইটার সাথে মাত্রা আছে, একটার সাথে মাত্রা নাই। এই বিষয়গুলি কিন্তু যখন একটু প্রশ্নটা ক্রিটিক্যালি নিয়ে যাওয়ার চিন্তা করবে তখন কিন্তু দেখবা তোমার সামনে হচ্ছে একটা ভিজুয়ালাইজেশন দিয়ে রাখছে, তুমি কনফিউজড হয়ে গেছো। চলো এখন আমরা মেইন কথায় শুরু করি। অর্থাৎ লা শাতেলিয়ারের নীতি তিনটা নিয়ামক দ্বারা প্রভাবিত হয়। একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে চাপ, আর একটা হচ্ছে ঘনমাত্রা। এই তিনটার যে কোনো একটাকে তুমি যদি পরিবর্তন করো তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত করছে। অর্থাৎ এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে মনে হবে এরাই পরিবর্তনটা ঘটাচ্ছে এবং এরাই কি ওই পরিবর্তনটাকে প্রশমিত করে দিচ্ছে, মানে মানে হ্রাস করে দিচ্ছে, মানে রিডিউস করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এই প্রশ্নটাকে আমরা কিভাবে লিখবো, দেখো কিভাবে আমরা এটা অ্যানালাইসিসটা করব, খেয়াল করো খুব ভালোভাবে। সেটা হচ্ছে, ধরো যদি পরীক্ষা আসে লা শাতেলিয়ারের নীতিটা লেখো যে সাম্যাবস্থায় থাকাকালে যে কোনো একটি নিয়ামক তুমি ব্র্যাকেটে, এই যে ব্র্যাকেটের মধ্যে লিখবা তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, ঠিক আছে? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করলে, যে কোনো একটি নিয়ামক পরিবর্তন করলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে
এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। যেন কি নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আমাদের কোর্সের যারা আছো, মানে আমাদের পেইড কোর্সের যারা ক্লাসটা দেখছো, তোমাদের কিন্তু মাত্র আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় শেষ করেছি, আমরা এদের সিকিউগুলিও শেষ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখনও তোমাদের সপ্তম অধ্যায়ে আসি নাই। জাস্ট শুধু তোমাদের একটু সুবিধার জন্য আমরা আমাদের ক্লাসবেলের পেজে হচ্ছে এটা দিচ্ছি, ঠিক আছে? জাস্ট তোমরা দেখে নিতে পারো, তোমাদের লাইভ ক্লাসে কিন্তু এই বিষয়টা নিয়ে আবার আলোচনা হবে। কেমন? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, তোমার পরীক্ষায় আসবে একটা উদ্দীপক দেওয়া থাকবে, ভালো কথা, একটা উদ্দীপক দেওয়া আছে। বিশেষ করে তোমাদের পরীক্ষায় আসে হচ্ছে তাপমাত্রা এবং চাপের প্রভাব, দুইটা ঘটনা। তোমাদের বইয়ে অনেক এলোমেলো করে লেখা, আমি হচ্ছে দুইটা স্টেপে তোমার তাপমাত্রার বিষয়টা বুঝাইয়া দিব আর তিনটা স্টেপে চাপের প্রভাবটা বুঝাইয়া দিব। দেখবা একবারে জাস্ট ঝাঁঝরা হয়ে গেছে, ঠিক আছে? প্রথম যেটা দেখো, প্রথম হচ্ছে তাপের প্রভাব। প্রথম হচ্ছে তাপের না, মানে তাপমাত্রার প্রভাব। দেখছো, আমি ভুল করে ফেলছিলাম, তাপমাত্রার প্রভাব। এইখানে বেসিকলি দুইটা পার্ট কাজ করে। এখানে কয়টা পার্ট কাজ করে? দুইটা পার্ট। এইটা তাপ উৎপাদী এইটার ক্ষেত্রে একটা কজ শো করবে, আর দুই নাম্বার হচ্ছে তাপ হারি, এইটার ক্ষেত্রে একটা কজ সে শো করবে, মানে একটা রিজন শো করবে। তুমি আগে নর্মালি সিস্টেমটা আগে বুঝার চেষ্টা করো, তুমি ঘাবড়াবা না, আমি জিনিসটা আগে বলি। তোমার বইয়ে, মানে তোমাদের যে টেক্সট বুক যেটা এনসিটিভি কর্তৃক প্রণীত হয়েছে, এইখানে হচ্ছে বিষয়টাকে অনেক ঘুরায় পেঁচায় লেখা হয়েছে। যদি এইভাবে সুন্দর করে আমরা আমাদের ক্লাসে যেভাবে করাই, এইভাবে যদি বইটাকে যদি তারা তৈরি করে দিত না, তুমি নিজেই পড়ে বুঝতে পারতা যে বিষয়টাকে আসলে কিভাবে এক্সপ্লেইন করা হয়েছে। চলো আমরা দেখি বিষয়টা আসলে কিভাবে এক্সপ্লেইন করা হয়েছে। আচ্ছা, তাপ উৎপাদী এবং তাপ হারি। আগে এখানে আমাকে যে জিনিসটা খুব ভালোভাবে জানতে হবে, তাপ উৎপাদী মানে হচ্ছে বা তাপ হারি মানে হচ্ছে, এগুলিকে প্রকাশ করা হয় হচ্ছে ডেল এইচ দিয়ে। যদি ডেল এস এর মানটা নেগেটিভ হয় তাহলে সেটা তাপ উৎপাদী, আর ডেল এস এর মানটা যদি পজিটিভ হয় তাহলে সেটা তাপ হারি। ঠিক আছে? এতটুক কথা তোমার মাথায় ক্লিয়ারলি মনে রাখতে হবে, আর কিছু দরকার নাই। আমি ক্লাসে হচ্ছে তোমাদের এটার বিস্তারিত নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাপ উৎপাদী বিক্রিয়াটা আসলে কি? ধরো বিক্রিয়াটা তাপ উৎপাদী, অর্থাৎ তুমি লিখবা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপ আরও প্রয়োগ করি তাহলে বিক্রিয়া সাম্যের দিকে না গিয়ে বিক্রিয়া পেছনের দিকে ফেরত আসবে। অর্থাৎ বিক্রিয়া উৎপাদের দিকে না গিয়ে বিক্রিয়াটা বিক্রিয়কের দিকে ফেরত আসবে। অর্থাৎ উৎপাদের পরিমাণ হ্রাস পাবে, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। এইটাই হচ্ছে তাপ উৎপাদীর মেইন কনসেপ্ট, ঠিক আছে? তাপমাত্রার প্রভাবের মেইন কনসেপ্ট। তুমি যদি একটা কনসেপ্ট মনে রাখতে পারো, এইটার বিপরীত কনসেপ্ট হচ্ছে তাপ হারি। চলো, তুমি যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় ধরো আরও তাপ দিলা, দেখো আমি জিনিসটাকে একটু মানে একটু আইডেন্টিফাই করে দিচ্ছি তোমাকে। ধরো তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি আরও তাপ দিলা, এই যে তাপ দিচ্ছ, আরও তাপ দেওয়ার অর্থ কি? বিক্রিয়া সাম্যের দিকে যাবে না। বিক্রিয়া কি সাম্যের দিকে যাবে না। সাম্যের দিকে না গিয়ে বিক্রিয়া কি করবে? পেছনের দিকে ফেরত আসবে। কোন দিকে ফেরত আসবে? পেছনের দিকে। পেছনের দিকে বিক্রিয়াটা ফেরত আসবে। খুব ভালোভাবে বুঝো, যদি তুমি তাপমাত্রা বাড়ায় দাও তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে বিক্রিয়া সাম্যের দিকে যাবে না, পেছনের দিকে ফেরত আসবে। সাম্যের দিকে যদি যাইতো তাহলে সাম্য তো উৎপাদ, তাহলে উৎপাদের পরিমাণটা বাড়তো। উৎপাদ মানে কি? যেটা উৎপন্ন হয়। আর বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়া করে, যে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, ঠিক আছে? এইটাই হচ্ছে বিক্রিয়ক। মানে এই সাইডে সবসময় বিক্রিয়ক থাকে আর এই সাইডে সবসময় উৎপাদ থাকে, ঠিক আছে? তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বাড়ায় দাও তাহলে হচ্ছে বিক্রিয়া সাম্যের দিকে না গিয়ে বিক্রিয়া পেছনের দিকে ফেরত আসবে। অর্থাৎ কি? অর্থাৎ খেয়াল করো, অর্থাৎ উৎপাদ হ্রাস পাবে। উৎপাদ কি? উৎপাদ হ্রাস পাবে। উৎপাদ হ্রাস পাইল। উৎপাদ হ্রাস পাওয়ার অর্থ কি? উৎপাদ হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে বিক্রিয়ক কি? বিক্রিয়ক
বৃদ্ধি পাইল। আমি এই ডায়াগ্রামটা যদি তুমি মনে রাখতে পারো তাহলেই তোমার জন্য হয়ে গেল। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। অর্থাৎ যদি প্রিয় শিক্ষার্থীরা এসএসসি 27 এবং 28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি আবার কথাটাকে এক্সপ্লেনেশন করি, সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি আরও তাপ বৃদ্ধি করো তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে না, সামনের দিকে না গিয়ে বিক্রিয়া পেছনের দিকে ফেরত আসবে। যেহেতু সে পেছনের দিকে ফেরত আসতেছে, তার মানে কি উৎপাদের পরিমাণ হ্রাস পাচ্ছে, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এইটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার মেইন কনসেপ্ট। আর এর উল্টাটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, যার কারণে কনফিউশন এড়াইতে তুমি শুধু একটা পার্টকে মনে রাখবা, পরীক্ষার হলে এভাবে সেগমেন্ট করে নিবা। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতেছে, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে এর বিপরীত ঘটনাটা ঘটতেছে। এইভাবে হচ্ছে আমরা পড়াটাকে কমায় নিয়ে আসবো, কিন্তু প্রোডাক্টিভ করে ফেলবো। প্রোডাক্টিভ পড়া, আমি পড়া কমায় ফেলছি কিন্তু এটার ইফেক্ট আমি সবচেয়ে বেশি দিতে পারছি। দেখো এই দুইটা থেকে আমি জাস্ট একটা মনে রাখতেছি, আর একটা আমার অটো হয়ে যাচ্ছে। শুধু এখানে লেখা রাখো উল্টা হবে, উল্টা হবে, শুধু এই কথাটা লেখা রাখো তাহলেই কিন্তু হয়ে যায়। আচ্ছা, এখন দেখো আমরা তাপমাত্রার প্রভাব শেষ করলাম। আরেকটা কি? আরেকটা হচ্ছে তোমার চাপের প্রভাব। আরেকটা কি? আরেকটা হচ্ছে চাপের প্রভাব। চাপের প্রভাব। এই চাপের প্রভাবের ক্ষেত্রে শুধু একটা কথা মনে রাখবা, গরিবকে না, সোজা কথা মনে রাখবা, ফইন্নি, তোমরা গ্রাম বাংলায় ভাষা বলো না, ফইন্নিকে টাকা দিব, ফইন্নিকে টাকা দিব। জাস্ট একটা কথা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এটা তোমার ক্লিয়ার হয়ে যাবে যে কি ফইন্নিকে টাকা দিবে। চলো এটাকে আমরা 3টা স্টেপে দেখব। আচ্ছা, যদি দেখো আমি তোমার কাছে 2টা বিক্রিয়া লিখি, যেমন এখানে N2 যোগ হচ্ছে H2 যোগ হচ্ছে NH3। আচ্ছা গেল, ভালো কথা, NH3 N2H2 আর একটা হচ্ছে কি NH3। এখানে কি আসবে? এখানে হচ্ছে 2 আসবে। এখানে 2 দিলে কত হচ্ছে? দেখো সমতাটা কিভাবে মিলাইতে হয়। এখানে 2 দিলে কত হচ্ছে? নাইট্রোজেন 2টা পাইছে। এখানে 2 দিলে কত হচ্ছে? হাইড্রোজেন 6টা হয়ে গেছে, কিন্তু এখানে কি হবে? এখানে হচ্ছে 3 হবে। এখানে 3 দিলে দেখো এখন সমতাটা মিলে যায়, এখন কিন্তু সমতাটা মিলে যায়। আরেকটা দেখো, আরেকটা যদি আমি লিখি এখানে, যেমন H2 যোগ হচ্ছে I2, হ্যাঁ, ইকুয়াল টু 2Hi। এখানে কয়টা? হাইড্রোজেন 2টা আর হচ্ছে আয়োডিনও 2টা, হাইড্রোজেন 2টা, আয়োডিনও 2টা। আচ্ছা গেল। আরেকটা হচ্ছে ধরো আমি আরেকটা বিক্রিয়া লিখলাম PCl5, ঠিক আছে? PCl5কে যদি আমি ভাঙি, PCl3 যোগ Cl2। এতটুক জায়গা জাস্ট তুমি মনে রাখো, এই 3টা পয়েন্ট মনে রাখো, এই 3টা বিক্রিয়া মনে রাখো, দেখবা তোমার জন্য বিষয়টা কি খুব ইজি হয়ে গেছে রে ভাই, তোমার জন্য বিষয়টা কি খুব ইজি হয়ে গেছে। এখানে হাইড্রোজেন কয়টা? 3 দুগুণে 6, এখানে 3 দুগুণে 6, ইটস ওকে। আচ্ছা, এখন আগে বিষয়টা বুঝো, আর এই লাইনটা শুধু মনে রাখবা যে ফকিন্নিকে টাকা দিব। কি হয়েছে? দেখো ফকিন্নি মানে গরিব আর কি, ঠিক আছে? এটা তোমাদের বোঝানোর জন্য আমি লিখলাম, হ্যাঁ, এটাকে আবার অন্যভাবে নিও না, ঠিক আছে? আমরা অবশ্যই গরিব দুঃখীকে সহায়তা করবো, এটাই আমাদের সমাজের নিয়ম, এটাই আমাদের রুলস উচিত, ঠিক আছে? ওকে, দেখো তাহলে এখানে মূল সংখ্যা কয়টা? মূল সংখ্যা মানে এই জায়গাটা, এই জায়গাটা সবসময় মূল সংখ্যা, তার মানে এখানে কিছু নাই, মানে 1 আছে, ঠিক আছে? তার মানে এইখানে 1 আর এইখানে হচ্ছে 3, তাহলে টোটাল কত হইলো? 4। আচ্ছা, আর এইখানে কত আছে? মূল সংখ্যা মানে সামনেরটা, এইখানে আছে হচ্ছে 2। আচ্ছা, এইখানে 1 আর এইখানে 1, একে একে কত? 2, আর এইখানে কত আছে? 2। এইখানে 1 আর এইখানে কত? টোটাল 2, একে একে 2। এখন দেখো মিলাও, এখন খেয়াল করো কোন দিকে ফকিন্নিকে, এই যে এ হচ্ছে ফকিন্নি মানে এ হচ্ছে গরিব, ঠিক আছে? অর্থাৎ এদিক দিয়ে মূল সংখ্যা কম, তার মানে বিক্রিয়াটা এখন এদিক দিয়ে যাবে। এদিক দিয়ে যাওয়ার অর্থ হচ্ছে বিক্রিয়কের পরিমাণ কমে যাবে, উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। আমি কি বলছি? মূল সংখ্যা যেদিক দিয়ে কম থাকবে এদিক দিয়েই বিক্রিয়াটা যাবে, মানে ফকিন্নিকে টাকা দিব, গরিবকে টাকা দিব, ঠিক আছে? এইটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। যদি হচ্ছে তোমার মূল সংখ্যা কম হয় তখন এই ঘটনাটা ঘটবে। এখন দেখো 2 নাম্বার পয়েন্ট কি? যদি মূল সংখ্যা সমান হয়, খেয়াল করো, যদি মূল সংখ্যা সমান হয়, দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, একে একে কত? 2, আর এখানে কত? 2। তার মানে কি 2 পাশে কি মূল সংখ্যা সমান না? অর্থাৎ চাপের প্রভাব নাই।
এখানে কি চাপের প্রভাব নাই। আর 3 নাম্বার পয়েন্টটা দেখো, 3 নাম্বার পয়েন্টটা দেখো, এখানে কত আছে, এখানে আছে 1, এখানে আছে 2, তার মানে মোল সংখ্যা কম কোন দিকে, এদিক দিয়ে মোল সংখ্যা কম না, এদিক দিয়ে মোল সংখ্যা কম না, অর্থাৎ বিক্রিয়াটা কি এদিক দিয়ে চলে আসবে। এদিক দিয়ে যদি চলে আসে তাহলে দেখো উৎপাদের পরিমাণ কমে যাচ্ছে, বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাচ্ছে। কেন? কারণ এদিক দিয়ে মোল সংখ্যা তো 1। তার মানে চাপের প্রভাবকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যদি মোল সংখ্যা, আমি শর্ট মিনিং লিখলাম, বেশি হয়, যদি মোল সংখ্যা বেশি হয়, ঠিক আছে, যদি, আরেকটা হচ্ছে যদি মোল সংখ্যা কম হয়। তোমরা কিন্তু পরীক্ষার হলে এরকম ডট ডট দিতে পারবে না, ঠিক আছে, যদি মোল সংখ্যা কম হয়, সরি এখানে কম না, এখানে হচ্ছে সমান হয়, সমান হয় একটা। আরেকটা হচ্ছে যদি মোল সংখ্যা কম হয়, যদি মোল সংখ্যা, যদি কি মোল সংখ্যা কম হয়। এই হচ্ছে 3টা পার্ট, এই হচ্ছে 3টা পার্ট চাপের প্রভাবের। তার মানে আমরা দেখো তাপমাত্রার প্রভাবটা হচ্ছে কত সুন্দরভাবে আমরা শেষ করলাম, আর একটু হচ্ছে চাপের প্রভাবটা আমরা কি খুব সুন্দরভাবে শেষ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই তাপ উৎপাদী এবং তাপ হারি, এখানে কিন্তু একটা কথা আছে, ঠিক আছে। দেখো যেই ট্রিক্সটা তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং তুমি পরীক্ষার হলে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করো। প্রিয় শিক্ষার্থীরা, ধরো আমি লিখলাম এই যে অ্যামোনিয়া N2H2 আর একটা হচ্ছে কি NH3। চলো আমরা সমতাটা মিলিয়ে নেই। এখানে নাইট্রোজেন কয়টা, এখানে নাইট্রোজেন 2টা, বাট এখানে নাইট্রোজেন কয়টা ছিল, একটা ছিল, আমি 2 দিয়ে দিছি। দেখো এখানে নাইট্রোজেন 2টা হয়েছে, কিন্তু হাইড্রোজেন কয়টা হয়ে গেছে, 3 দোকানে কত 6 হয়ে গেছে না, 6 হয়ে গেছে না, কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা, 2টা। তার মানে এখানে যদি আমি 3 দেই তাহলে কিন্তু দেখো 3 দোকানে 6 মিলে গেছে। আচ্ছা, এই ধরো আমি এইখানে প্লাস দিয়ে 190 কিলোজুল লিখে দিলাম, ঠিক আছে, 190 কিলোজুল লিখে দিলাম। এই জায়গাটা খুব ভালোভাবে খেয়াল করো, এই যে 190 কিলোজুল লিখলাম না, এইটাও কিন্তু একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কি, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, এই জায়গাটা। আবার দেখো আমরা কিন্তু জানি তাপ উৎপাদী বিক্রিয়ার সাইন হচ্ছে ড্যালিসের মান কি নেগেটিভ হইতে হবে। অর্থাৎ দেখো এখানে কিন্তু কোনো চিহ্ন নাই যে এটা তাপ উৎপাদী না তাপ হারি, কিন্তু আমার এখানে একটা সিস্টেম দেওয়া আছে। দেখো উৎপাদের সাথে তাপটাকে যোগ করা আছে, উৎপাদের সাথে তাপটাকে, মানে এইটা উৎপাদ, এই উৎপাদের সাথে এই তাপটাকে আরো দিয়ে দেওয়া হয়েছে। তার মানে আমি বলতে পারি এটা তাপ উৎপাদী বিক্রিয়া, উৎপাদের সাথে তো তাপ দেওয়া হয়েছে। এই টাইপের প্রশ্নটা ইদানিং দেখা যাচ্ছে, যেমন এসএসসি 26 ব্যাচে যখন আমি পড়াইছি, হ্যাঁ কেমিস্ট্রিটা ক্লাস বেলের আমাদের যে কোর্সে এসএসসি 26 ব্যাচে পড়াইছি, তখন টেস্ট পরীক্ষায় কয়েকটা জায়গায়, পাশাপাশি প্রি টেস্ট পরীক্ষাতেও আমি দেখেছি এই টাইপের উদ্দীপক করেছে, ঠিক আছে। স্টুডেন্টরা হচ্ছে একটু ভয় পেয়ে গিয়েছিল যে এইটাকে অনেকে কি প্লাস দেখে অনেকে তাপ হারি ধরে নিয়েছিল, আসলে কিন্তু তাপ হারি না, এটা হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, অর্থাৎ আমরা যদি এইভাবে অ্যানালাইসিস করে পড়তে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। আমি একটা সুন্দর একটা জিনিস তোমাদের শিখাই, দেখো এই জিনিসটা তোমরা ইদানিং খুব কনফিউজড হয়ে যাচ্ছ, এবং আমি জানি না অন্যরা এই বিষয়টা নিয়ে কথা বলে কিনা। আমি প্রথমেই বলেছি যে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখো, তুমি একটা আলাদা ফিল পাবা যে এভাবেও কেমিস্ট্রি শেখা যায়, ঠিক আছে। আমরা আমাদের কোর্সে কিন্তু এভাবেই পড়াচ্ছি স্টুডেন্টদের। দেখো তো, আচ্ছা আমাকে বলো তো, যে আমি এখানে লিখলাম তাপ উৎপাদী, তাপ উৎপাদী। আচ্ছা, তাহলে আমি চিহ্নটা কি দিয়েছিলাম, আমি দিয়েছিলাম ডেল এস এর মান কি হইতে হবে, ডেল এস এর মান হচ্ছে নেগেটিভ হয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তাপ হারি, ঠিক আছে, তাপ হারি। এখানে ডেল এস এর মানটা কি হবে, ডেল এস এর মানটা হবে প্লাস, ঠিক আছে। আমি বলেছিলাম না, বলেছিলাম কিনা। এখন তোমার মনে কি প্রশ্ন আসে না যে স্যার আপনি তো বলতেছেন এখানে তাপ উৎপাদী, তাহলে কেন এটা মাইনাস হইল? আর তোমার মনে কি প্রশ্ন আসে না, আপনি তো বলতেছেন তাপ হারি, তাহলে কেন প্লাস হইল? এই প্রশ্নটাকে একবারও করেছো তোমরা? তাপ উৎপাদী মানে তো তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে কি এখানে প্লাস হওয়ার কথা ছিল না? তাপ হারি মানে তো তাপ হারায় যাচ্ছে, তার মানে কি এখানে মাইনাস হওয়ার কথা ছিল না? এই ছোট্ট কথাটা সংজ্ঞার ভিতরে লুকায়িত আছে। যেমন তাপ উৎপাদী বিক্রিয়া সেই বিক্রিয়াকে বলা হয় যেই বিক্রিয়া থেকে তাপ নির্গত হয়। কি হয়? তাপ নির্গত হয়। কি হয়? তাপ নির্গত হয়। তাপ নির্গত হয়, এই কথাটার মানে কি?
মানে তাপ বের হয়ে যায়, তাপ বের হয়ে যায়। ঠিক আছে, তাপ বের হয়ে যাচ্ছে মানে কি, বের হয়ে যাচ্ছে মানে মাইনাস, যার কারণে এটাতে মাইনাস আসছে। আর তাপ হারি বিক্রিয়াতে কি হচ্ছে, তাপের শোষণ ঘটে, তাপের শোষণ ঘটে। তাপের শোষণ ঘটে এই কথাটার মানে কি, তাপকে সে খেয়ে নিচ্ছে মানে কি ও মোটা হচ্ছে মানে কি সে পজিটিভ, যার কারণে এখানে প্লাস আসছে। এটা লজিক আছে যে কেন আসছে। তোমরা এই যে নর্মালি মনে রাখো টেকনিক, উৎপাদির ক্ষেত্রে মাইনাস, হাড়ির ক্ষেত্রে প্লাস, পরীক্ষার হলে গিয়া ওই টেকনিক বানিয়ে দাও, যার কারণে কিন্তু বেসিকটা ডেভেলপড হয় না। প্রশ্ন যদি একটু এদিক সেদিক করে দেয় তখনই সৃজনশীলে আটকায়া যাও। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এখানেই রইল। পরবর্তী ক্লাসে ক্লাস বেলের নতুন কোনো আড্ডায় তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, আর সবার উপর শান্তি বর্ষিত হোক। ধন্যবাদ।